রাজধানীতে মুষলধারে বর্ষণ, থেমে থেমে শিলাবৃষ্টি। সারা দেশে কালবৈশাখী সতর্কতা জারি আবহাওয়া অফিসের। দেশের যে কোনো দুঃসময় পাশে থাকা জনগণের আস্থায় সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন উদ্বোধন। বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশের নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বলছে সিপিটি। বৈশ্বিক কারণে চাপ যাচ্ছে দেশের অর্থনীতিতে, জানিয়েছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, বলছে বিএনপি। ভোট বর্জনের আহ্বান, দলটি অংশ না নিলে প্রভাব পড়বে না, মন্তব্য স্থানীয় সরকারমন্ত্রী। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার রাত 10টার দিকে প্রথমে ঝোড়ো হাওয়া ও পরে শিলাবৃষ্টি হয় রাজধানীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর বেশিরভাগ এলাকায় ঝুম বৃষ্টির সাথে কোথাও কোথাও বড় আকৃতির শিলা পড়েছে। এ সময় ব্যাপক বজ্রপাতও হয়। প্রায় 1.5 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কমলেও পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী টানা 1 মাস তাপপ্রবাহের পর রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ সোমবার থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে তাপপ্রবাহ আরও কমে যাবে এমন আশা আবহাওয়া অধিদপ্তরের। রবিবার বিকেল থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে থেকে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই বাহিনী এখন দেশের মানুষের ভরসাস্থল। রবিবার এর আগে 14 তলা বিশিষ্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা সেনানিবাসে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনার পাশাপাশি জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নানা পরিকল্পনার কথা। শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনের গুরুত্ব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। এর আগে ঢাকা সেনানিবাসে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সেবা দিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির 14 তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হবে সশস্ত্র বাহিনী। এছাড়া আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন সরকার প্রধান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবিবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন এলার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নিয়েছেন। আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি20 বিশ্বকাপ ক্রিকেট 2024। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত সহ 10টি দেশ অংশ নিচ্ছে। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত এনেছে। সিপিটির গবেষণা বলছে, বাজেট নিয়ে দেশের 64% মানুষেরই সরকারের কাছে কোনো প্রত্যাশাই নেই। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। 6 জন সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তাই বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সিপিটি। বাজেটের সাথে সম্পর্কিত বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের অর্থনৈতিক সংকটের কথা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগ কমে যাওয়া ও বৈদেশিক ঋণের ঝুঁকি অর্থনীতিকে জটিল করে তুলেছে। নতুন সরকারের হয়তো যে নির্বাচনের ভিতর দিয়ে এসছে তার জন্য নাগরিক সন্তুষ্টি হয়তো খুব উচ্চ পর্যায়ে নেই। যে মূল্যস্ফীতিটা যেমন গ্রামের জন্য সত্য, এটা শহরের জন্য সত্য, খাদ্যের জন্য সত্য, খাদ্য বহির্ভূত পণ্যের জন্য সত্য। সেহেতু প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুযোগ, সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নানা গলাতে অর্থনীতির এখন বেহাল দশা, দেদাচ্ছে চলছে টাকা পাচার। কোথায় যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিং? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের সামনে আসছে। আমাদের দেশ থেকে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং বলেন, টাকা বলেন, এগুলো বাইরে পাচার হচ্ছে। আপনাদেরকে তো 10 বছর ধরে বলা হয়েছে যে ব্যাংকস আর নট ফাংশনিং, দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ইন এ ভেরি উইক পজিশন, কিন্তু কোনো কিছু করা হয়। সংসদ সদস্য হিসেবে 4 মাসের অভিজ্ঞতা। বক্ষব্যাধি হসপিটাল আছে, দেখবেন ওখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটাই কোনো রুগী নাই, ওখানে কোনো রুগী নাই। 3 জন রুগীকে মাসিক বেতনে ভাড়া দিয়া করে ওখানে রাখা হয়েছে। এটাও একটা প্রতিবেদন আছে, যাতে ওই ডাক্তাররা ওখানে ঠিক মতো পায়। বাজেট কিন্তু সরকারের যাচ্ছে, এইটা আপনারা কেউ চাইলে আমি শেয়ার করতে পারি, আমার কাছে আছে। সেখান থেকে 2টা লোক পাঠালাম যে তুমি দেখে আসো ওই রাস্তার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে, স্যার রাস্তাটা কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, দেশে সুশাসনের সংকট ও দুর্নীতি অর্থনীতিকে ভোগাচ্ছে বলছেন আলোচকরা। দুর্নীতি জিরো টলারেন্স। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বৈশ্বিক সংকটের কারণে অর্থনীতিতে চাপে আছে সরকার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশকে নিয়ে সমালোচনা করে, অথচ যুক্তরাষ্ট্রের মানবাধিকার কোথায় সেই প্রশ্নও রাখেন তিনি। বলেন, সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলেও বন্ধুত্ব নষ্ট হবে না। তাইমুর রশিদের রিপোর্ট। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, অথচ দেশটিতে প্রতিদিনই ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। ফিলিস্তিনিদের পক্ষের আন্দোলনকে দমন করা হচ্ছে নির্মমভাবে। প্রশ্ন রাখেন, আজকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কথা বললে বন্ধুত্ব নষ্ট হবে কেন? যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্কের যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি না, কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? প্রটেস্টকে এত রুথলেসলি পারসিকিউট করা হচ্ছে, তো সেটা বলা কি অপরাধ? সত্য, তুমি আমার সত্য বলতে যাবে, আমি তোমার সত্য কেন তুলে ধরব? ওবায়দুল কাদের বলেন, ভালো নির্বাচনের জন্যই প্রতীচ্ছাড়া নির্বাচনের পথে হেঁটেছে সরকার। স্মরণ করিয়ে দেন, সমালোচনা করলেও ভারতের বিরোধী দল নির্বাচন বয়কট করে না। স্বীকার করেন, অর্থনীতি নিয়ে চাপে থাকার কথা। চাপটা হলো গ্লোবাল ইকোনমি, বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। কাজে আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে আছে,
এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। দলীয় পদ যেন কোনো পরিবারের কাছে জিম্মি না হয়ে যায়, এ ব্যাপারে আওয়ামী লীগ সতর্ক বলেও জানান ওবায়দুল কাদের। কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন ৭ জানুয়ারি জাতীয় সংসদের ডামি নির্বাচনের পর উপজেলায়ও ডামি নির্বাচন করছে সরকার। এই নির্বাচনে কোনো গণতন্ত্রকামী দল অংশ নিচ্ছে না। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র না ফিরলে ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার সংগ্রাম চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায়িত্ব সরকারের, কারণ সংবাদপত্রের স্বাধীনতায় বাধা দেয় সরকার। নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করলেও সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। সরকার আজীবন ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি তৈরি করেছে। কোনো নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই। তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না। ভোট দিয়ে তারা সরকারকে পরিবর্তন করতে পারে না। দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এইখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাতে দেশের গণতন্ত্রের প্রভাব পড়বে না, অংশগ্রহণমূলকই হবে। রবিবার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। তাজুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে এমন বিতর্ক সারা পৃথিবীতে আছে। বিশ্বে এমন কোনো লিডার নেই যাদের কোনো বদনাম নেই। মন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, গণতন্ত্র টিকিয়ে রাখতে বিরোধী দলেরও ভূমিকা রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, আসছে উপজেলা নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে। দেশের প্রধান দলের মধ্যে যদি বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, বর্জন করে, তাহলে কিন্তু সেই নির্বাচনকে আমরা অংশগ্রহণ কতখানি বলতে পারবো, সেটি কিন্তু বড় একটা প্রশ্ন থাকে। সবকিছু মিলিয়ে এই যে নির্বাচন করবার ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি। কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেটিক যে ফিলোসফি, সেখানে কোনো রকম ত্রুটি হবে না। কোনো দল অংশগ্রহণের কথা বলা হয়নি, পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হয়েছে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসি যে প্রসেস, ফিলোসফি, এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। অসহায় বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করত আলোচিত মিল্টন সমাদ্দার। পৈশাচিক নির্যাতনে অসহায়দের রক্ত দেখলে তার আনন্দ হতো। টর্চার সেলে সাইকো মিল্টনের এমন ভয়ানক নির্যাতন দেখেও একজন নার্স হিসেবে প্রতিবাদ না করার দায় তার স্ত্রী এড়াতে পারেন না বলেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে মিল্টনের স্ত্রী মিতু হালদার বলেছেন, স্বামীর অপরাধের বিষয়ে তিনি কিছুই জানেন না। আইনের আওতায় এনে তার বিচার চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার কয়েকদিন ধরেই
আলোচনায়। দিনে দিনে এখন অপকর্মের ঝুলি খুলছে কথিত এই মানবতার ফেরিওয়ালার। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয় বিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন মিতু। দাবি করেন কিছু জানেন না। যে এলিগেশন গুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। জাল জালিয়াতির মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টনকে মানব পাচার মামলায় নতুন করে 4 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। অসুস্থদের কষ্ট দেখে মিল্টন পৈশাচিক আনন্দ পেত রিমান্ডে, এমন তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের। সে নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দিনের পর দিন অসহায়দের ওপর স্বামী মিল্টনের এমন নির্যাতনে চুপ থাকার দায় স্ত্রীকেও দিলেন হারুনুর রশিদ। এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। আশ্রমের নামে বিভিন্ন জনের কাছ থেকে নেয়া 1,85,00,000 টাকা এখনো মিল্টন সমাদদারের অ্যাকাউন্টে আছে বলে জেনেছে গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গ্রামে এখন 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূন্য। এই সময় সংসদে প্রতিবাদ হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে তার নির্বাচনী এলাকার পরিস্থিতি দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকার বলছে বিদ্যুতের সক্ষমতা 28,000 মেগাওয়াট, তাহলে এত বিদ্যুৎ গেল কোথায়? এমন প্রশ্ন তোলেন মুজিবুল হক চূন্য। গ্রামে গঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। আমরা জানি না, সরকার বলেছেন যে 28,000 বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? প্লিজ, লোডশেডিং হয় না, চ্যালেঞ্জ করলাম, লোডশেডিং হয় না গ্রামে, এগুলো বলবেন কেন? লোডশেডিং হয় না। আমি আমার এলাকার মানুষ, আমাকে বলেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য, লোডশেডিং হয় কিনা দেখার জন্য। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একদল শিক্ষার্থী সমাবেশ করেছে গতকাল। পরে বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে তারা। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। রিপোর্ট গ্যালমান শফির। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রবিবার বিকালে স্টুডেন্ট অব ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে একদল শিক্ষার্থী সমাবেশ করে রাজু ভাস্কর্যের সামনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টে সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন হয়। আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উপরে যে নৃশংস হামলা চালানো হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখবো, আপনারা সকলে এই জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলুন। সমাবেশের পর বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে বিভিন্ন দেশে চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। আগামীকাল 6 মে সকাল 11টায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ
এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। পতাকা উত্তোলনের কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের কর্মসূচি। সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধ বিরোধী মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি। সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজধানীতে মুষলধারে বর্ষণ, থেমে থেমে শিলাবৃষ্টি, সারা দেশে কালবৈশাখী সতর্কতা জারি আবহাওয়া অফিসের। দেশের যে কোনো দুঃসময়ে পাশে থাকায় জনগণের আস্থায় সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন উদ্বোধন। বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বলছে সিপিডি। বৈশ্বিক কারণে চাপ যাচ্ছে দেশের অর্থনীতিতে, জানিয়েছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, বলছে বিএনপি। ভোট বর্জনের আহ্বান, দলটি অংশ না নিলে প্রভাব পড়বে না, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।